জি, ধন্যবাদ ভাই। ব্রায়ান ভাইকেও আমার শুভেচ্ছা সালাম, আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও আমার সালাম। রমন ভাই, সালাম ভাই। বিএনপি ক্ষমতায় আসছে, আমি আসলে একটু রাজনীতি আমি অন্যভাবে বিশ্লেষণ করতে চাই। দেখেন, মানুষ হচ্ছে কি তার ঠিক বেটার অপশনটা বেছে নিতে চায়। মানে আপনি এখানে তো অনেকগুলি টার্মস থাকে, গুড, বেটার, বেস্ট। আমরা তো আসলে বেস্ট অপশন বাংলাদেশের রাজনীতিতে কবে পাবো সেটা আল্লাহ পাক জানেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে গত 18 মাস ডক্টর ইউনূসের যে ট্যানরটা, যে রেজিমটা, এটা মূলত সবাই আমরা বুঝতে পেরেছি এটা মূলত জামাতের এই পাওয়ার প্র্যাকটিসটা এক্সারসাইজটা জামাত করেছে, এবং জামাত হ্যাভ বিন প্রেসক্রাইব বাই পাকিস্তান অর সাম আদার গ্রুপ। আপনি এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে তার ঠিক 18 মাসে বাংলাদেশের স্পিরিটের বিপরীতে সব কাজ করা হয়েছে। মুক্তিযুদ্ধের স্পিরিটের বিপরীতে সব কাজ করা হয়েছে। বর্ণনা দিতে গেলে আপনার টক শোটা আপনি আর শেষ করতে পারবেন না। এই জায়গা থেকে আমার কাছে পরিত্রাণ মনে হলো যে একটা অ্যাটলিস্ট সরকার এসছে যেটা রাজনৈতিক দলের সরকার। যেই সরকার আসলে আমরা বিরোধী দল হতে পারি। আমরা বিরোধী দল আওয়ামী লীগ, উনি বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর টানা আমরা বিরোধী দল ছিলাম। এরপরেও আমরা 10 বছর বিরোধী দল ছিলাম। তো আওয়ামী লীগ এই বিরোধী দলের পলিটিক্সের সাথে পরিচিত, খাপ খাইয়ে নিতে পারে। বাট ডক্টর ইউনূস যেটা করেছেন, উনি বাংলাদেশের সব বাকি দলগুলিকে উনি ফ্রি এয়ার দিলেন, আর শুধুমাত্র আওয়ামী লীগকে পার্সোনাল এনিমির মতো ট্রিট করলেন। উনি শেখ হাসিনাকে পার্সোনাল এনিমি ট্রিট করলেন। শেখ হাসিনার যারা অনুসারী, বঙ্গবন্ধুর যারা অনুসারী, বিশেষ করে মুক্তিযুদ্ধের কথা যারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তিনি খুবই পার্সোনালি তাদেরকে নিলেন। এবং আপনি দেখেছেন তার সময়ে আমাদের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে গায়েবী মামলা, আজব মামলা, এক মামলার আসামি 1200-1500 করে, এরকম মামলায় দিনের পর দিন জেলখানায় রাখা হয়েছে। ভাই, আমি জেলখানায় সার্ভাইভ করার ক্ষমতা রাখি। আমি আমি আওয়ামী লীগের ক্ষমতার বেনিফিশিয়ারি। আমি নিজে এমপি হয়েছি, বাবা মন্ত্রী ছিলেন, আয় রোজগার করেছি। আমি কিন্তু চলতে পারবো। কিন্তু আমার যে প্রত্যন্ত অঞ্চলের যে ছেলেটা আওয়ামী লীগের 16 বছরে, যার ঘরে এক ছটাক চালও বৃদ্ধি পায় নাই, সে 16 মাস জেলখানায় থাকলে কিন্তু তার বউ ছেলের না খেয়ে থাকার কথা। এই যে যন্ত্রণাগুলি উনি দিয়েছেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ প্রেমী মানুষ, মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ, অন্তত বাংলাদেশের বড় অংশের মানুষ, তাদেরকে দিনের পর দিন যে ভেতরে কষ্টটা দিয়েছেন। মুক্তিযুদ্ধের স্মারক উনি ভেঙেছেন। উনি কেন ভেঙেছেন বলি, আমি পরে বিস্তারিত বলি। তার নির্দেশে, তার অনুকম্পায়, তার সাহসে ভেঙেছেন। মুক্তিযুদ্ধের স্মারকগুলি ভাঙা হলো, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো। বঙ্গবন্ধু ইজ নট এ সোল প্রপার্টি অফ বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের মুক্তিযুদ্ধের স্মারকগুলি, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ স্বাধীনতা যুদ্ধে যদি আমাদের আতাউল গনি সাহেব মারা যেতেন কিংবা জিয়াউর রহমান সাহেব মারা যেতেন, তারাও কিন্তু এই উপাধিটাই পেতেন বা তার কাছাকাছি কোনো উপাধি। তার মানে কি, সেদিন জিয়াউর রহমান জীবিত না থাকলে তার ইটাও ভাঙা হতো। আজকে তার দল ক্ষমতায় আসছে। আমি যেভাবে দেখার চেষ্টা করি, আমার কাছে মূলত হচ্ছে ব্যক্তিগত অভিমত আমার। আমি কিছুটা পরিচিত, যেমন হচ্ছে তৃপ্ত বলা যায় যে গত 18 মাসে জামাতের যে আফালন, মুক্তিযুদ্ধ বিরোধীদের যে আফালন, এই যে আমাদের ভেতরে প্রত্যেক দিনের দহন, এটা থেকে আপাত মুক্তি। বাট আমি এটাও আবার আশা করি না বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ সোনায় মরে দেবে। এই ক্যাপাবিলিটি বিএনপির যদি থাকে, আমি অ্যাপ্রিসিয়েট করবো বিএনপির। আমি শেষটা দেখে সমালোচনা করতে চাই। আমি শুরুতেই আসলে বিএনপিকে কিছুটা স্পেস দেওয়ার পক্ষে। কারণ কি, বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো একটা ট্রানজিশনাল পিরিয়ডে আসছে। আমাদের এইমাত্র সুযোগ হলো যে বাংলাদেশ বিরোধীদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। 5ই আগস্টের তো সব খারাপ দিকের মধ্যে একটা ব্লেসিং সাইড আছে, সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের বিরোধীদেরকে আমরা স্বরূপে পেয়েছি, যারা এতদিন আমার আপনার পাশেই ছিল। এটা আমাদের জন্য একটা প্রায় মুক্তির ব্যাপার। তারপরে হচ্ছে আপনি আপনি দেখেন যে এই ইউনূস সরকারের আমলে একজন রাষ্ট্রপ্রধানকে যদি আপনি ট্রাইব্যুনালে ফাঁসি দেন, তাহলে বাংলাদেশের প্রত্যেক রাষ্ট্রপ্রধান সাবেক, তাদেরকেও আপনি ফাঁসি দিতে পারবেন। তাদের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কেউ না কেউ হত্যা হয়েছে। আপনি যদি লফুলি করেন, তাহলে প্রত্যেককে আপনি আবার ফাঁসি দিতে হবে। আবার যদি আপনি মুসলিম হিসেবে আইন মানেন, একজনকে হত্যা করা পুরো মানব জাতি হত্যা করার সমান, তাহলে তো এই জায়গাটাকে আপনাকে ফোকাস করতে হবে। এই সরকারের কাছে আমি প্রত্যাশা করি, আমি কোনো আহ্বান জানাই না, আমি প্রত্যাশা করি, কারণ
এই সরকারের কোনো না কোনোভাবে স্টেক হোল্ডার আমরাও, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্যান্ড ছিল নির্বাচন বয়কট করার, কারণ আমাদের নেতাকর্মীরা ভীষণ রকম অত্যাচারিত হয়েছে তাদের দ্বারা। এরা ভোট কেন্দ্রে গেলে হয়তো আমরা ভোটের হিসাবটা দিতে পারতাম না। এরপরে আওয়ামী লীগ শেষ একটা মাস অবিরত চেষ্টা করেছে জামাত শিবির যেন ক্ষমতায় না আসে, এবং সেটা আওয়ামী লীগের, আপনি যদি ভাবেন যে এই জয়টা শুধু বিএনপির জয়, তাহলে আমি সরি, এটা বিএনপির জয় না, এটা আওয়ামী লীগের যারা বোধের মানুষ আছেন তাদের জয়ও আছে এই সাথে। ডেফিনেটলি বিএনপি আজকে জয় হয়েছে, বাট সেখানে আওয়ামী লীগের একটা স্টেক আছে, যারা মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ক্ষমতা থেকে নিরুৎসাহিত করেছে বাংলাদেশের মানুষকে। আপনি দেখেন এই ভোটে কিন্তু শেখ হাসিনার একটা ভীষণ প্রাপ্তি আছে। আমি একটু এলোমেলো বলে ফেলছি, এক টপিক থেকে আরেক টপিকে যাচ্ছি, হয়তো একটু পরে স্থির হয়ে বলতে পারবো। শেখ হাসিনার যেটা হচ্ছে, উনি ভোট বর্জনের ডাক দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, শুধু আওয়ামী লীগ না, আপনি বলেছেন আওয়ামী লীগের একটা বড় অংশ, বিশ্বাস করেন ভাই, আমি রাজনীতি যে লেভেলে করি, আমি মানুষের সাথে কিছুটা যোগাযোগ রাখার চেষ্টা করি। বাংলাদেশের মানুষ এই ভোট দিতে গিয়েছে পার্সেন্টেজ 20 থেকে 25। আমি নির্বাচনকে বিতর্কিত করব না, বাকিটা তাদেরকে হিসাব মেলাতে এখনো হিমশিম খেতে হচ্ছে। আপনি দেখেন এই ডাকটা কে দিয়েছিলেন? শেখ হাসিনা ডাক দিয়েছিলেন। বাংলাদেশে যদি আপনি তাদের কথা মতো 3টা নির্বাচন হয়নি, কিন্তু সংবিধানের মতো তো সংবিধান সম্মত 3টা নির্বাচন হয়েছে। এখন সেটা যুক্তির তর্কের ব্যাপার থাকতে পারে, কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আমাদের 3টা নির্বাচনই বৈধ। আচ্ছা, আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই তারা নির্বাচন বয়কট করেছিল, তাহলে 17 বছর পরে যদি জামাত বিএনপি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তো নির্বাচনের মাঠ উপচে পড়ে থাকার কথা। 2টা পর্যন্ত খাখা ছিল আপনার ভোট কেন্দ্রগুলি। তো এটা তো আসলে শেখ হাসিনার ডাকের অবদান। আমি কেন বলি, গ্রাম বাংলার মানুষ, আপনি শেখ হাসিনাকে কি চোখে দেখি, সেটা একটা খুব ছোট্ট একটা প্ল্যাটফর্ম। বা আমাদের শহরে মানুষ, প্রত্যন্ত মানুষ, ম্যাস পিপুলই আমাদের বাংলাদেশের সংখ্যায় বেশি, এবং আপনি বিশ্বাস করবেন এই মানুষগুলির কাছে অনেক ভালোবাসা ভরসা নাম হচ্ছে শেখ হাসিনা। ওভারঅল আমি যেটা বলার চেষ্টা করছি, এই নির্বাচনটাকে আমি ব্যক্তিগতভাবে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট উপকরণ আমার কাছে আছে, আমি সেটা প্রডিউস করেছি, বাট নির্বাচনের 48 ঘন্টার ভিতরে। এর পরবর্তীতে আমি চাই না যে অন্তত আওয়ামী লীগ আপাতত কোনো ইস্যু দাঁড় করিয়ে জামাতকে একটা সুযোগ দিয়ে দেখ এই সরকারের বিরুদ্ধে মাঠে নামার। কারণ এই সরকারকে আমি এইভাবেই দেখতে চাই, এই সরকারের প্রধান যিনি, এই আজকে যে বিএনপি ক্ষমতায় আসছে, তার প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, বিতর্ক থাকতেই পারে অনেক কিছু নিয়ে, এবং আবার তারা রাজাকারদের প্রতিষ্ঠাতা। আজকে এই নির্বাচনটা যেটা করেছে, এই রাজাকারদের সাথে কিংবা এই রাজাকারের যারা উত্তরসূরি, তাদের সাথে বিএনপির একটা মানসিক দূরত্ব তৈরি করেছে। সেটা কেউ বিশ্বাস না করুক, আমি করি, কারণ আমি ময়মনসিংহের অন্তত আমার সিটের খবর রেখেছি। তো তাদের যে ভাষার ব্যবহার, এটা নাটক করে হয় না। তো আমি এইটুকুতেই খুশি যে বিএনপি নামক রাজনৈতিক দলটি, যারা জামাত শিবিরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় এবং রাজনীতি করার সুযোগ দিয়ে এতটা বড় ফাঁপিয়ে তুলেছেন, এখন সময় এসেছে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলগুলো অন্তত একটা পয়েন্টে এক থাকার জন্য, যে যারা মুক্তিযুদ্ধকে ভীষণ রকম কলুষিত করেছে, মুক্তিযোদ্ধাদেরকে পথে পান্থরে অত্যাচারিত করেছে, ইনসাল্ট করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারে স্রোতের বিপরীতে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে সবারই একটা জায়গা হলো তাদেরকে ঘৃণা জানাবার। এবং জামাত, আমি বিশ্বাস করি জামাত এইবারই স্বপ্ন দেখেছে, মানুষ যে যেটাই বলুক, জামাত এইবারই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে। কারণ এইবার তাদের পেছনে ডিপ স্টেট ছিল, তাদের পেছনে আর্মির একটা সাবেক সেনা রাওয়া ক্লাবের মতো একটা বড় সংগঠন ছিল, আর্মিদের একটা বড় অংশ ছিল, তাদের খুব বড় রকমের লজিস্টিক সাপোর্ট ছিল, নিজেদের সাথে আবার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, বিশেষ করে টার্কিদের ভীষণ ইন্টারেস্ট ছিল বাংলাদেশের এই নির্বাচনে। এত কিছু নিয়েও যখন জামাত ওভারকাম করতে পারেনি, সামনে যখন বাংলাদেশের রাজনীতির প্রধান শক্তি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, মুক্তিযুদ্ধের প্রধান ধ্বজাধারী আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তখন জামাতকে আর অনেক বেশি ছোট মনে হবে। আমার কাছে এই নির্বাচনটা এইটুকুই প্রাপ্তি। ধন্যবাদ ভাই। আপনি আইনের মানুষ, এই জন্য আপনার কাছে আমার একটু দুটো জিজ্ঞাসা। একটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের জন্য গঠন করা হয়েছিল। এই আমি ক্লিয়ার না, আমি জাস্ট জানার চেষ্টা করলাম এখানে কি অন্য কোনো বিচারিক কার্যক্রম চলতে পারে কিনা, এক। দ্বিতীয় হচ্ছে, যিনি আইজিপি, উনি আমাদের ময়মনসিংহের প্রথম ডিআইজি ছিলেন, নিতান্তই ভদ্র মানুষ। এই ভদ্রলোককে, তার রেসপেক্টিভ অথরিটিকে, মাননীয় প্রাইম মিনিস্টার তো তার সরাসরি অথরিটি না, আমাদের ব্যুরোক্রেসি কিংবা আমাদের প্রশাসন একটা চেইন অফ কমান্ডে মানে শেখ হাসিনা কি আইজিপি কে সরাসরি নির্দেশ দিতে পারেন
যে হ্যাঁ তুমি তোমার পুলিশ বাহিনী দিয়ে কিল করাও, মানে এই নির্দেশটা দিলেই না। এবং আজকে একটা, সরি ভাই আমি একটু ঢুকি, আজকে একটা প্রতিবেদনে আসছে ওই সময় টার্গেট করে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে আমি ঠিক নেশা দ্রব্যটার নামটা মনে করতে পারি না, এই ধরনের একটি নেশা দ্রব্য দেওয়া হচ্ছিল, তারা যেন ভীষণ এরকম একটা উগ্র হয়ে যায়। শুনেছিলাম। এটা তো আসলে দেখেন, আপনার এই জিনিসগুলো কিন্তু কখনোই তদন্ত আর হলো না। আপনি আওয়ামী লীগ সরকার তার শেষ দিনগুলোতে কি করেছে দেখেন আপনি। একটা হচ্ছে আবু সাইদ মারা যাওয়ার পরে একটা নর্মাল কেস, তো মামলা তো শুরু হয়ে গেল সাথে সাথে, একদিনের মাথায় তার পোস্টমর্টেম হয়ে গেল, ঠিক আছে, আবু সাইদের, এবং পোস্টমর্টেম কিন্তু খুব ক্লিয়ার। আপনার 2 দিনের মাথায় কিন্তু রংপুরে বিভাগীয় কমিশনার কিন্তু একটা যেটাকে বলে ইন্টারনাল ডিপার্টমেন্টাল ইনকোয়ারি পুলিশের উপর, ওটা কিন্তু শুরু করে দিলেন। হ্যাঁ, এটা মিডিয়া এসেছিল, রিপোর্টেড। এরপরে 1 সপ্তাহের মাথায় উনি কিন্তু ঘোষণা করলেন যে ওখানে পুলিশ বাহিনীর কয়েকজনের কিন্তু কিছু মানে আপনার ইয়ে পেয়েছেন, উনি মানে আলামত পেয়েছেন যে তারা মানে তারা আইনের বাইরে যে কিছু একটা করেছেন, এবং তাদেরকে কিন্তু আপনার ক্লোজও করা হয়, যেটাকে পুলিশে ক্লোজ করা বলে। তো এগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে 4 দিনের মাথায় কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুরু হলো, এবং সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি কিন্তু আপনার প্রথমে একজন বিচারপতি দিয়ে শুরু করা হয়, তারপর এটা স্কোপ আরো বাড়িয়ে 3জন বিচারপতি নেওয়া হয়। 5 দিনের মাথায় আবু সাইদ মারা যাওয়ার আপনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে সহায়তা চাওয়া হয়, আপনার ফরেন্সিক বিভিন্ন ইয়েগুলো, যাতে তদন্তটা যেন ঠিক মতো করা যায়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স চাওয়া হয়। এই যে প্রসেসগুলো শুরু হলো, আপনি যে বললেন না যে অনেকটা কোনো ধরনের স্টিমুল্যান্ট বা নেশাযৌগ দ্রব্য ব্যবহার করে এটাকে আরো সহিংসতাটাকে বাড়ানো হয়েছিল কিনা, এগুলো তো আসলে কখনো তদন্তই হয়নি। বরং উল্টা যেটা হচ্ছে, সরকার পরিবর্তনের সাথে সাথে সেই তদন্তগুলো তো বন্ধ করে দেওয়া হলো, পুরোপুরি শাটডাউন। এবং উল্টা যেটা করা হলো, ইউনূস সরকার এসে যেটা করলো, দায় মুক্তি দিয়ে দিল ঢালাও ভাবে। আপনি এগুলাকে তদন্তই করতে দিবেন না। দায় মুক্তির মানে তো তাই, ইন্ডেমনিটি দিয়ে দিল যে আপনি তাহলে জিনিসটা খতিয়েই দেখবেন না আসলে কি হয়েছে। তার মানে আমরা কিন্তু কখনোই জানলাম না কি হলো। তো এই সিচুয়েশনটা কিন্তু ছিল। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল, যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি এই বিচারগুলা, জুলাইয়ের ঘটনার বিচার করা যায় কিনা। আচ্ছা, এটা খুবই সত্যি কথা যে আইনটা করা হয়েছিল 1973 সালে। আইনটা করার সময় ডেফিনেটলি 1971 সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সেগুলার বিচারের করার ইচ্ছা থেকেই এই আইনটা ইন্সপায়ার্ড, সেখান থেকে আইনটা এসছে। কিন্তু এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার যে আইনটা যখন তারা মানে যারা প্রণয়ন করে, যারা ফ্রেমাররা, ওনারা আইনটাতে একটা কথা খুব স্পষ্টভাবে বলে যে এই আইনের মাধ্যমে আপনার 73 সালের আগে এবং 73 সালের পরে বাংলাদেশের মাটিতে যদি কোনো জেনোসাইড হয়, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়, এই মানে লিস্ট অফ অপরাধ বলে, এই অপরাধগুলো হয়, তাহলে সেটার বিচার করা যাবে। তো 73-এর যখন বলে বিফোর এন্ড আফটার, আইনে কিন্তু বলা আছে যে বিফোর যদি আমরা ধরি 73 সালের আইনে, অবশ্যই এটা 71 কভার করে, 71-এর গণহত্যা জেনোসাইডকে তো কভার করেই। আবার যখন বলে আফটার, তাহলে আসলে আইনটা যে ভাষায় লেখা হয়েছে, তাহলে এরপরে যদি বাংলাদেশের মাটিতে কখনো জেনোসাইড হয়, তাহলে সেটাও কিন্তু এই আইনে বিচার করা যাবে। এই জায়গাটা আসলে এখানে কনফিউশনের কিছু নেই। আইনটা যারা ফ্রেম করেছেন, তারা শুধু আসলে আইনটাকে 71-এর মধ্যে সীমিত রাখেননি। ওনারা তখন ওনাদের একটা ভিশন ছিল, ওনাদের ভিশনটা ছিল যেন এই আইনটাকে, আমি পড়েছিলাম পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছিল, আলোচনাটা খুব ইন্টারেস্টিং, মানে অনেকেই অংশগ্রহণ করে সেই বিতর্কে, যে আমরা কি শুধু 71-এ সীমিত রাখবো নাকি আইনটাকে ভবিষ্যতের জন্য ওপেন রাখবো। তারা সিদ্ধান্ত নেয় যেটা ভবিষ্যতের জন্য ওপেন রাখা, যে বাংলাদেশে যাতে আইনটাকে যেন বলা না যায় যে এটা শুধুমাত্র পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয়ী পক্ষের একটা প্রতিহিংসামূলক একটা আইন। তাহলে তো সেক্ষেত্রে রায়হান ভাই, সরি, সেক্ষেত্রে তো এই আমাদের জুলাই আগস্ট যেটা আন্দোলন, এক পক্ষের কাছে হচ্ছে গণতন্ত্র মুক্তি, আর আমাদের কাছে এটা হচ্ছে জঙ্গি আন্দোলন। এই জঙ্গি আন্দোলনে যারা হতাহত হয়েছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, এটা তো জেনোসাইডের কোন রকমের টার্মসের মধ্যে পড়ে না। তাহলে জেনোসাইডের মধ্যে তো পড়ে না। এটাকে, এই আন্দোলনের বিচারটা কি এখানে বৈধ হবে? নিশ্চয়ই না। আপনি যদি আপনার কথাই যদি আমি ধরে নিই, জেনোসাইডের মধ্যে তো পড়ে না। হ্যাঁ, জেনোসাইডের মধ্যে পড়ে না, কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে কিনা, মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে কিনা, যদি পড়ে, এক হচ্ছে পড়ে কিনা যা হয়েছে জুলাইতে কিন্তু আপনার এখানে বহু সন্ত্রাসী পক্ষ জড়িত ছিল।
যদি জেনোসাইড, যদি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে, তাহলে সেটার কি এককভাবে কি সরকার দায়ী হবে, নাকি আবার আন্দোলনকারী পক্ষের মধ্যে তারাও কিন্তু দায়ী হতে পারে? সেইটাই হ্যাঁ, তো আমরা তদন্ত করার সুযোগ পেলাম না। তাদের তো যে হত্যাগুলি, সেটা তো কন্টেম্পোরারি সময়টি যদি আমরা বলি পৃথিবীতে কিছুটা সভ্য ভব্য, ভীষণ অসভ্য রকমের। আপনি মানুষকে টেনে হিচড়ে জীবন্ত মানুষকে নিয়ে যাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। আচ্ছা, যদি ধরেও নেই যে পুলিশ হত্যা করেছে কিছু বা অনেক কিছু, তাদের তো আইদার কেউ খুব বেশি ওভার অ্যাক্টিভ হইতে করছে, কেউ নিজের জীবন বাঁচানোর জন্য করছে। আপনার তো এখন পুলিশের যে লাশ, যে হত্যার যে চিত্র, সেটা দেখে তো আমারও বিশ্বাস করতে হবে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য অনেকগুলি গুলি করতে বাধ্য হয়েছে। কারণ যেভাবে তাদেরকে পুড়িয়ে মেরেছে, রাস্তায় টেনে শান্ত হিঁচড়ে ভাই, দিয়েছে। এই এই জায়গাটাই তো ক্রিটিক্যাল প্রশ্ন। এবং ঠিক আছে, তো এইগুলো তো প্রত্যেকটা জিনিস তো আপনাকে তদন্ত করতে হবে। আপনি তদন্তটা জায়গায় রাখেননি। ইউনূস সরকার প্রথমে তো আপনি ইন্ডেমনিটি, ঢালাও ইন্ডেমনিটি দিয়ে দিল। আবার তাদের তরফ থেকেও একজনের একটা স্পিচ ছিল, স্টেটমেন্ট ছিল যে এখানে 7.62 ব্যবহার করা হয়েছে। আপনি খেয়াল করেছেন রায়হান ভাই, নোমান ভাই, আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় যেমন 17 বছর ধরে আওয়ামী লীগ ভীষণ দুর্নীতিবাজ। তো দুর্নীতিবাজ যাদেরকে বানানো হলো বা যাদেরকে একদম ফোকাস করে, তারা কিন্তু এখন জেলখানায় আছে। তাদের বিরুদ্ধে 18 মাসে একটা এভিডেন্স দিল না তারা, যে এটা সে দুর্নীতিবাজ, এত হাজার কোটি টাকা সে দুর্নীতি করে আয় করেছে, এত হাজার কোটি টাকা সে, খালি শুনলাম হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তো 18 মাস তো তাদের হাতে ছিল, তারা এটা প্রকাশ করে না কেন? মানে আওয়ামী লীগ নিয়ে কোনো ন্যারেটিভের সমাধান কিন্তু কোনো সরকার করে না, মানে দোষটা চাপিয়ে রেখে দেয়। একজন রাষ্ট্রপ্রধানের ছেলে ব্যাংক ডাকাতি করছেন, এতদিন পরে এসে ভদ্রলোকের বিরুদ্ধে, যিনি যিনি যারকে নিয়ে ঘটনা, সে আওয়ামী লীগকে ডাউন করতে গিয়ে তাকে যখন ফেসে আনা হলো, সত্য কথা একবার বের হয়ে গেল যে উনি জড়িত ছিলেন না। বিএনপির যিনি মন্ত্রী, তিনিও বললেন আমার বন্ধু, আমি একসাথে চলতাম, তিনি ছিলেন না। অথচ এই কলঙ্ক তাকে কিন্তু 54 বছর বহন করতে হয়েছে। কেউ বিশ্বাস না, কিছু মানুষ তো বিশ্বাস করেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলি, এটার সমাধান কিন্তু তাদের হাতে থাকার কথা। কারণ আওয়ামী লীগ তো সারা জীবন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেনি। 71 থেকে আজ অবধি, মাঝখানে তো অনেকটা বছর বিরোধী দল ছিল। বাট আওয়ামী লীগের কোনো রকমের ন্যারেটিভকে তারা ক্লিয়ারেন্স দেয় না, কারণ এটা হচ্ছে তাদের রাজনৈতিক জুজু, যে আওয়ামী লীগ এই করেছে, ওই করেছে। আচ্ছা, আমাদের তরুণরা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করলো, তাদের একটা বড় অংশ, আমাদের মধ্যবিত্তদের একটা বড় অংশ, শিক্ষিত একটা বড় অংশ, আমাদের স্বাধীনতার পক্ষের একটা বড় অংশ, তাদের কথা ছিল যে আওয়ামী লীগ দুর্নীতি করেছেন। আওয়ামী লীগ দুর্নীতি করেছেন, আমি যদি আওয়ামী লীগের দুর্নীতিবাজ হই, আমার যে ছেলেটা আমাকে দেখে রাজনীতি শিখেছে, সে তো দুর্নীতিবাজ না। আপনি ঢালাওভাবে সবাইকে দুর্নীতিবাজ বলছেন, তাহলে আমার দুর্নীতিটা আপনি প্লেস করছেন না কেন জাতির সামনে? কারণ কি, এই দুর্নীতিটা যদি প্লেস করতে যায়, তাহলে যেভাবে তারা বলে, ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, তার ধারের কাছে হয়তো বা খুঁজে পাবে না। আপনি দেখেন, আমি খুব অনেস্টলি বলি, সালমান এফ রহমানকে অনেক বড় টার্গেট করা হয়েছে। আমি আমি আ- 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 আমি যেটা বিশ্বাস করি সেটা আমার কাছে, কিন্তু জাতির সামনে যেটা দেখানো হলো, তো সালমান এফ রহমান তো একবারে শুরু থেকেই তাদের কাছে। আনিসুল হক, তাদের চোখে আরেকজন দুর্নীতিবাজ, শুরু থেকেই তাদের চোখে। তা আপনি তাদের বিরুদ্ধে কি আজকে একটা প্রমাণকে জাতির সামনে দেখাতে পারেন না? তা আমরা তো পরিত্রাণ হয়ে, আমরা যারা দলের ভিতরে চেষ্টা করি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, আমাদের হাতে তো একটা এভিডেন্ট থাকে, আমাদের মাননীয় নেত্রীকে বলার জন্য যে নেত্রী, ওনাদেরকে ছাড়া রাজনীতিটা করলে বোধহয় ভালো হয়। তো এরকম ডকুমেন্টস আমাদের হাতেও তারা দেয় না। আপনি খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তারা শেষ করে না। আওয়ামী লীগ হলে মুসলিম বিদেশি, আওয়ামী লীগের লোকজন কোন অংশের মুসলমানের চেয়ে কম নামাজ রোজা পড়েন? আওয়ামী লীগ হচ্ছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের পরিত্রাণ। আচ্ছা, একটা রাষ্ট্র তার নাগরিককে সমান চোখে দেখবে। আমার কোনো বন্ধু, আমার ক্লাসের 4জন বন্ধু, তারা প্লেস করেছিল। তো আমরা যখন চাকরি ক্ষেত্রে যাওয়ার সময়, তারা কেউ গভর্নমেন্ট চাকরি পায়নি, কারণ তারা সবাই হিন্দু ছিল। তো আমি যদি রাষ্ট্র যদি সাম্যের ব্যবস্থা করে, তাহলে কি আমি হিন্দু তোষণ করলাম? মানে সবকিছুর মধ্যে নেগেটিভটা একটা ফ্রস্টি রেখে দেবে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথার শেষ নাই। তবে শেষ কথা হচ্ছে, জনগণ শেষে বোঝে, হয়তোবা কিছুটা সময় নেয়। আজকে যার জন্য এতদিন পরে এসে খুব বেশি সময় কিন্তু লাগেনি। একদম যেভাবে আমাদেরকে একদম ষড়যন্ত্র করে পতন ঘটানো হয়েছিল, যখন আমরা নিজের জীবন বাঁচানোর জন্য হোক বা নিজের দুর্নীতি ঢাকার জন্য হোক দেশ ছাড়ি, তখন কিন্তু এইটুক নিয়ে বাবা মার কাছে দোয়া নিয়ে আসছিলাম যে মা, হয়তো বা 5-10 বছরের মধ্যে আর ফিরতে পারবো না। তো
তো যখন সৃষ্টিকর্তা, আমরা যারা বিশ্বাস করি, ষড়যন্ত্র ছিল তখন তো আর বুঝি নাই। তো ষড়যন্ত্রকারীরা যে শেষে যেতে না, আজকে 18 মাসে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা তো 5ই অগাস্টের মতো এতটা ব্ল্যাক না, এতটা ডার্ক না। বরং আজকে আমার কাছে কেন মনে হয় 4 তারিখ আওয়ামী লীগের যতটুকু ফেস ছিল তার চেয়ে অনেক বেশি ব্রাইট ফেস এখন আওয়ামী লীগের। আপনি রাইট, বাংলাদেশের মতো, তাই না? ঠিক আপনি বলেছেন। বাংলাদেশের মতো দেশে তো আপনাকে একটা রাষ্ট্র যদি তার নাগরিকের চরিত্র অনুযায়ী গড়ে ওঠে, তাহলে বাংলাদেশের মতো রাষ্ট্রে তো আপনি ওভারনাইট আপনি একদম ভীষণ জাপানিজদের মতো সভ্য, সিঙ্গাপুরের মতো উন্নত আপনি আশা করতে পারেন না। শেখ হাসিনা যতটুকু করে গেলেন, রুমিন ফারহানা সারা 17 বছর আমাদের বিরুদ্ধে বলেছেন। মুখ দিয়ে লাস্ট শব্দটা উনি এমপি হওয়ার পরে বলেছেন যে উনি কয়েকটা জায়গায় যেয়ে তার মনে হচ্ছে এটা বিদেশ বানিয়ে দিয়েছেন। ভাই, এই বিদেশের রাস্তায় আমি আপনি সবাই ইউজ করি। হ্যাঁ, বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মানুষের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বা পরিবারের উন্নতি, মানুষের ঘরে অন্তত বাজার সবজি চালগুলি সহজলভ্য করে দেয়। বাংলাদেশের মানুষ তো শুধুমাত্র ডাল চাল আর আলুর উপরে বেঁচে থাকতে পারে বছরের পর বছর। এইগুলি কিন্তু শেখ হাসিনা ব্যবস্থা করেছিলেন, বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন। আমি আপনি তার পক্ষে বলি বিপক্ষে বলি, সেটা কিন্তু এক সময় খুব বেশি গ্রহণযোগ্য হবে না। সময় ইজ দ্য বেস্ট হিলার বা বেস্ট ফ্রেন্ড। সময় আপনাকে বলে দিবে কে কি করেছে। আমি তার পক্ষে যতটাই চিৎকার করি, আপনি তার বিরুদ্ধে যতটাই চিৎকার করেন, আমি খালেদা জিয়ার পক্ষে যত বিরুদ্ধে কথা বলি বা তার পক্ষের মানুষ যতই পক্ষে কথা বলুক, সময় ইতিহাস তাদের মূল্যায়ন করে দেবেন। তাই আমার কাছে কেন জানি মনে হয় 5 তারিখের আওয়ামী লীগের চেয়ে আজকের আওয়ামী লীগ অনেক বেশি ব্রাইট। শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ছিল, আছে, থাকবে। শেখ হাসিনা মনে হয় এখন অনেক বেশি ইনএভিটেবল, জুয়েল ভাইয়ের গানের মতো, তো হারিয়ে বুঝেছি তুমি কি ছিলে আমার। না, ধন্যবাদ শান্ত ভাই, আপনি চমৎকার বলছেন। ওমান ভাই, 5টা প্লট হচ্ছে, পূর্বাচলের 5টা প্লটের দাম হচ্ছে, আপনি যদি সর্বোচ্চ 2 কোটি টাকাও ধরেন তাহলে 10 কোটি টাকা। ইউনুস কিন্তু তার ট্যাক্স মাফ করিয়েছে শুধু তার ব্যক্তির 700 কোটি টাকা। মানে আপনি দুর্নীতির এটাও হ্যাঁ, ডিসকাউন্টেড। তার কিন্তু ট্যাক্স কুসংমত আসছিল 2100 কোটি টাকা, 2100 কোটি টাকা, হ্যাঁ, এটা মাফ এটাকে করে দিয়ে, ডিসকাউন্টেড হ্যাঁ, হ্যাঁ। 665 কোটি টাকা বা 663 কোটি টাকা আসছিল। তো বাংলাদেশে তো এইভাবে হয়। রায়হান ভাই, আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি একটা কথা বলার জন্য। আসলে আমরা তো খুব বেশি সংবিধান বা আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতি না, ছোট করার জন্য না, বাট আমরা বীরের জাতি। আপনি আজকে যেই গভর্নমেন্ট, আমাদের তো একেবারে আমাদের গণতন্ত্রের উত্তরণটা অনেক কষ্টার্জিত, বাট গণতন্ত্রের সংরক্ষণটা খুব বেশি হয় না। এটা আমরা যারা রাজনৈতিক দল ক্ষমতায় আসি, আমরা আমাদের প্রয়োজনে আমাদের মতো করে ব্যবহার করি। ডক্টর ইউনূসের যদি অ্যানামলিসগুলি, যে একটা সরকার ক্ষমতায় যাওয়ার পর, আমরা ক্ষমতায় যাওয়ার কিন্তু কিছুদিনের মধ্যেই শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, তাই না? তো সেই শ্বেতপত্র অনুযায়ী তারা ইমপ্লিকেশন এখন পর্যন্ত করে নাই। তো ডক্টর ইউনূসের শ্বেতপত্রটার আশায় বসে থাকি। আমাদের তো এই সরকার যেভাবেই আসুক, সংবিধান সম্মত হোক, সংবিধান বিরুদ্ধ হোক, একটা সরকার আসছে, মেনে নিতে হবে আমাদের। জিয়াউর রহমান সাহেব আসছিলেন, এরশাদও আসছিলেন, তারা তো সংবিধান ভাবে আসেনি। বাট আপনি যখন দেশের কাজে লেগে যাবেন, তখন আহ, আপনি দেশের মঙ্গল করবেন, তখন কিন্তু ওই যে খুব বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। কিন্তু একটা দিন কিন্তু এমন দিনও আসবে, আপনাকে কিন্তু ধরা হবে যে তুমি কেন এই কাজটা করতে দিলা। তো আমি যেটা বুঝি যে আজকে এই সরকার আসছে, সেটা বাংলাদেশের মানুষ কিভাবে নিবে সেটা পরে যাচাই করবে, কিন্তু এই সরকারের কিন্তু কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী কাজ করতে হবে। গত 18 মাস যারা সরকারে ছিলেন, আমাদের 17 বছরের, আমি আবারও বললাম, আমাদের 17 বছরের দুর্নীতি সহ তাদের 18 মাসের দুর্নীতি প্রকাশ করা হোক। এক। দ্বিতীয় হচ্ছে, ডক্টর ইউনূস যেগুলি চুক্তি করে গেলেন, সেই চুক্তিগুলি পর্যালোচনা করতে হবে। কারণ উনি যাওয়ার 3 দিন আগে, মাত্র 76 ঘন্টা আগে যেই চুক্তিটা করেছেন, এই চুক্তি যদি বাঙালি বোঝে থাকে, বা আমি সবাই বোঝে, বরং আমরাই কম বুঝছি, এই চুক্তিগুলি আমাদের আবার এই চুক্তি নিয়ে গণভোট দেওয়া উচিত, যেহেতু তাদের গণভোটের একটা অভ্যাস হয়ে গেছে। কারণ এই চুক্তির মধ্যে কিন্তু এমন কিছু টার্মস আছে যেটা কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র করতে পারে না, একটা কর্নেলিয়ান স্টেট করতে পারে। আপনি দেখেন,
এই আমি কি বলবো যে মানে প্রত্যেকটা ট্রিটি তো মানে লাস্ট 3 দিনে যেটা করলো সেটা প্রত্যেকটাই বাংলাদেশের অর্থনীতি বিরোধী। আপনি একটা দেশে তাদের জিনিস ঢুকবে, তাদেরকে আমরা কর ধরবো না, তাদেরকে আমরা ট্যাক্স ধরবো না, তারপরে তাদেরকে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সবকিছু আমাদের ক্ষতি টাকা দিয়ে করতে হবে, তাদেরকে আমাদের সব ল্যান্ড দিয়ে সাহায্য করতে হবে, সেই প্রোডাক্ট আবার তারা নিয়ে যাবে। এটা তো হয় না, এটা পৃথিবীর কোনো অন্তত গণতান্ত্রিক দেশে এই ধরনের চিন্তা হয় না। এর চেয়ে ড্যামেজিং একটা ক্লজ আছে শান্ত ভাই। ও আরেকটা, সেটা সেটা আমাদের আমাদের আমার সরি আপনি বলেন। আর আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের একটা বড় অংশ পৃথিবীতে সব দেশে কেন জানি সামরিকের দিকে, সামরিক বাহিনীর দিকে তাদের সামরিক শক্তিশালী করতে চায়, স্ট্রেংথ। এখানে কিন্তু আমাদের কিন্তু ভীষণ সস্তায় আমরা কিন্তু জিনিস পাই চীন বা রাশিয়া থেকে। আমেরিকার উইপেন কিনতে হবে, হুইচ ইজ আপনার তার চেয়ে প্রায় 4-5 গুণ বেশি। মানে সবকিছুই হচ্ছে যে ডক্টর ইউনূস তার 18 মাসে খুব বাজেভাবে বলে তার সেবাদার হিসেবে যতটুকু কাজ ছিল উনি করে যাওয়ার চেষ্টা করছেন। শেষ প্রশ্ন বা এই আপনি একেবারে রং মানুষের কাছে প্রশ্নটা করেছেন। ইকোনমি নিয়ে আমার কোনো ধারণা নাই, আমি লজিক্যালি বলতে পারি। জি সেটা হচ্ছে যে তারেক রহমানকে বিশাল একটা ব্যাগেজ নিয়ে ক্ষমতায় আসতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের কি করলো না করলো সেটা তো তারা ইতিমধ্যে প্রকাশ করেছে, তাই না? মানে অন্তত 18 মাসে আওয়ামী লীগকে ডিফেম করার জন্য, ডিমিন করার জন্য প্রফেসর ইউনূস এবং তার ক্যাবিনেট সব ধরনের চেষ্টা করেছে। তো সেখান থেকে আমরা কতটা লুটপাট করেছি, আওয়ামী লীগ কতটা আমরা চুরি করেছি, কতটা দেশের বাইরে পাঠিয়েছি, এটা রিভিল করে নাই। বরং শেখ হাসিনার সময়ে যে মেজর প্রজেক্টগুলি নেওয়া হয়েছিল, আপনি মেট্রো রেল বলেন, আপনি পদ্মা সেতু বলেন, আপনি টানেল বলেন, আমাদের একটা রাস্তা, এইগুলি সব কিছুর পরে কিন্তু আমাদের ড্রিমটা হয়েছে, তাই না? আমাদের রেল লাইন নতুন করে প্রতিস্থাপন, আমাদের কক্সবাজারের রেলগাড়ি, চিটাগং টু কক্সবাজার, মানে সমস্ত মেজর প্রজেক্টগুলি শেষ করার পর কিন্তু ঋণটা এখানে দাঁড়িয়েছিল। ডক্টর ইউনূস উনি, আমি একটু স্যাটায়ার করে বলি, উনি বাংলাদেশকে সোনায় মুড়িয়ে দিয়েছেন। বাংলাদেশে উনি হাজার হাজার মেজর প্রজেক্ট করেছেন। বাংলাদেশ থেকে সমুদ্রের তল দিয়ে দুবাই নিয়ে গেছেন। বাংলাদেশ থেকে আপনি সাবমেরিন ক্যাবলের খুব ভালো ভালো ভার্সন করেছেন। এত ঋণ কেন হলো সেটা তদন্ত করা উচিত হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের। কারণ এই ব্যাগেজটা কিন্তু তাকে ক্যারি করতে হবে। ইফ হি ক্যান স্টে 5 ইয়ার্স, আর তার গভর্নমেন্ট যদি 5 ইয়ার্স থেকে, তাকে কিন্তু এই দেশটা চালাতে হবে। এত বড় ঋণ নিয়ে যদি সে চালাতে যায়, তাহলে শুরু থেকে ঋণটা কেন হলো সেটাকে আইডেন্টিফাই করে, ডিটারমাইন করে, সেখান থেকে আমার মনে হয় তার কিছু টাকা উদ্ধার করা উচিত। আর শুরুতেই ডক্টর ইউনূসের মৌকুফটা কমায় দিয়ে সেখান থেকে কিছু টাকা নিয়ে ওনার দেশ পরিচালনা করা উচিত। কারণ টাকা তো আর্ন করতে সময় লাগে। তো সে আর্নিং এর জন্য ওনাকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডক্টর ইউনূসের যে করগুলি আছেন সেটা মাফ করে দিলেই উনি 2100 কোটি টাকা শুরুতেই পাবেন। এটা দিয়ে যাত্রা শুরু করুক। গত 18 মাসে উনি ডক্টর ইউনূসের মেগা মেগা প্রকল্পগুলি যা করেছেন বাংলাদেশে, এখন পর্যন্ত একটা ইটও বসান নাই। সেই টাকাটা কোথায় আছে সেটা যদি বের করতে পারেন এবং সেটা যদি উনি উদ্ধার করতে পারেন, তার জন্য পথ চলাটা সহজ হবে। এখন সিরিয়াস নোটে বলি, তারেক রহমান যদি এই কাজগুলি না করেন, ওনাকে কিন্তু সামনে ভয়ঙ্কর একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করতে হবে। এবং রাইট উনি যদি বাঁচতে চান, তাহলে উনি 17 বছর, আমি আবারও বলি, নিজেদের উপর দায় নেই বলে আমাদের দুর্নীতি সহ দরকার হলে বের করুক। এই টাকাগুলি কোথায় গেল? আমরা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাইছি, তো সেই পালানো টাকা সহ বের করুক। আমার মনে হয় এইটাও বের করাটা তার জন্য খুব সহজ হবে। কারণ আমাদের লোকগুলি তাদের হাতে আছে, তাদের জন্য সহজ। আর 18 মাসে যদি আপনি, এই কথাই সত্যি হয় যে কি বলে, সজীব ভুইয়ার মতো ছেলে যদি দুবাইয়ে বাড়ি গাড়ি করে, সেটাও যদি আমি ধরেই নেই সেটা যদি মিথ্যা হয়, তদন্ত করুক। সেটা যদি আমি ধরেই নেই যে 1400 কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল, তার ওয়াইফ, তো সেটাও যদি আমিও ধরে নিচ্ছি সেটা প্রোপাগান্ডা, তদন্ত করুক। আমি এটাও ধরে নিই রেজওয়ানা চৌধুরী উনি তার স্বামীকে দিয়ে অনেক টাকা কামিয়েছেন, সেটাও প্রোপাগান্ডা, তদন্ত করুক। তারেক জিয়ার জন্য সবচেয়ে ভালো হবে গত 18 মাসের ব্যাগেজ আগে ঘাট থেকে সরানো। আর আওয়ামী লীগেরটা করতে গেলে যেটা পাবে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বাবা রিটায়ারমেন্টের পরে বিএনপির সরকার আসলে কয়েকজন খুবই তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তারা তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়েছিল। তদন্ত করতে যায় দেখে আমার বাবা 6.5 লাখ টাকা কলেজের কাছে পায়। তো আরো ভালো হলো, আমরা 6.5 লাখ টাকা পাইলাম। তো শেখ হাসিনার 17 বছর তদন্ত করতে গেলে ওরা দিশেহারা হয়ে যাবে যে দেশের এত ডেভেলপমেন্টের পেছনে নেত্রী কোত্থেকে টাকা জোগাড় করলেন, বা মাত্র এই পরিমাণ ঋণ কেন, যেখানে 6 লক্ষ হাজার কোটি টাকা হচ্ছে
ডক্টর ইউনূসের ঋণ। আমার মনে হয় এগুলি তদন্ত করলে আরো ভালো হবে, কি শেখ হাসিনার চেহারা মোর ব্রাইট থেকে ব্রাইটার হবেন। ধন্যবাদ। ধন্যবাদ।